নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তার মধ্যে প্রথমটি হলো যৌগে মৌলের শতকরা সংযুতি। এরপর আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে থাকবে যৌগের স্থূল সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয় এবং রাসায়নিক সমীকরণ লিখার পদ্ধতি এবং রাসায়নিক সমীকরণের সমতা বিধানের পদ্ধতি। তাহলে প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তা হলো যৌগে মৌলের শতকরা সংযুতি। আমরা সবাই জানি যৌগ তৈরি হয় বিভিন্ন প্রকার মৌল থেকে। এটাও জানি এক একটা মৌলের পারমাণবিক ভর এক এক রকম, যার ফলে আমাদের জানা প্রয়োজন হয় কোনো একটা যৌগে কোন মৌল কতটুকু পরিমাণে আছে, এবং সেটা আমরা হিসাব করি শতকরা হিসাবে। তাহলে আমরা বলতে পারি কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। আমি আবারও বলছি, কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। যৌগের আণবিক সংকেত থেকে ওই যৌগে বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুতি বের করা যায়। অর্থাৎ কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুতি সমান মৌলের পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা গুণন 100% ভাগ যৌগের আণবিক ভর। তাহলে আমাকে যা জানতে হবে তা হলো কোনো একটা যৌগ যে সমস্ত মৌল দ্বারা গঠিত সে সকল মৌলের প্রত্যেকটির পারমাণবিক ভর। তাহলেই কিন্তু আমরা খুব সহজে এই সূত্রের মাধ্যমে আমরা শতকরা সংযুতি নির্ণয় করতে পারি। উদাহরণ হিসেবে আমরা হাইড্রোজেন ক্লোরাইডের শতকরা সংযুতি নির্ণয় করব। হাইড্রোজেন ক্লোরাইডের শতকরা সংযুতি বলতে আসলে আমরা বোঝাচ্ছি হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেন এবং ক্লোরিন শতকরা কি পরিমাণে বিদ্যমান। তাহলে প্রথমেই যা করতে হবে তা হলো আমাদের হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর নির্ণয় করতে হবে, এবং এই ভরটা আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর 36.5। তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি আণবিক ভরটাকে আমরা গ্রামে প্রকাশ করি অথবা নাও করি তাও কোনো সমস্যা নেই। তোমাদের পাঠ্য বইয়ে এটা গ্রামে প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ এখানে দেখাচ্ছে 36.5 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেন আছে 1 গ্রাম। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেন কতটুকু? 1/36.5 গ্রাম। ঐকিক নিয়ম আমরা অনেক আগেই জানি সেটা। অতএব 100 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেন কতটুকু আছে? 1 গুণন 100 ভাগ 36.5। যদি আমরা হিসাব করে নিই তাহলে পরিমাণটা দাঁড়ায় 2.74 গ্রাম। তাহলে 100 গ্রামে যেহেতু 2.74 গ্রাম হাইড্রোজেন বিদ্যমান হাইড্রোজেন ক্লোরাইডে, তাহলে ওই যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি হলো 2.74%।
যেহেতু এই যৌগটি মাত্র 2টি পরমাণু দ্বারা গঠিত, তাহলে আমরা ক্লোরিনের শতকরা সংযুতি আর ঐকিক নিয়মে না করলেও পারি। আমরা ইচ্ছা করলে 100 থেকে হাইড্রোজেনের শতকরা সংযুতি যদি বাদ দিয়ে দিই, তাহলেই ক্লোরিনের শতকরা সংযুতি পেয়ে যেতে পারি, এবং সেটা হলো 97.26%। এভাবে আমরা ভিন্ন ভিন্ন যৌগের উপাদান মৌলসমূহের শতকরা সংযুতি নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় সালফিউরিক অ্যাসিডের উপাদানগুলোর শতকরা সংযুতি নির্ণয়ের চেষ্টা করবে। এবার আমরা আলোচনা করব শতকরা সংযুতি এবং স্থূল সংকেত নিয়ে। শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করতে হয় এবং কাকে বলে, এটা আমরা এর মধ্যে জেনে গেছি। এবার আমরা জানব স্থূল সংকেত কি এবং স্থূল সংকেত নির্ণয় করার পদ্ধতি। আণবিক সংকেত বলতে বোঝায় কোনো যৌগে কি কি মৌল আছে এবং একটা অণুর মধ্যে সেই মৌলের পরমাণু কয়টা আছে তা প্রকাশ করার যে পদ্ধতি তাকে। কিন্তু স্থূল সংকেত বলতে বোঝায় কোনো একটা যৌগে উপাদান মৌলসমূহের পরমাণু সংখ্যার অনুপাত কি তা বোঝাতে। আমরা যদি ধরে নেই ইথেন একটা যৌগ, যার সংকেত হলো সি আমরা যদি ইথেনের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাই ইথেনে কার্বন পরমাণুর সংখ্যা 2 এবং হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 6। যদি সরল অনুপাতে প্রকাশ করি, তাহলে কার্বন এবং হাইড্রোজেনের পরমাণু সংখ্যার অনুপাত দাঁড়ায় 1:3। তাই আমরা যদি ইথেনের স্থূল সংকেত লিখতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে CH3। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, ইথেনের স্থূল সংকেত লিখতে হবে আমাদের CH3। তোমাদের পাঠ্য বইয়ে যেভাবে লেখা আছে সেটা আমি এখন একটু পড়ছি। আমরা আণবিক সংকেতের ধারণাটির সাথে ভালোভাবে পরিচিত হয়েছি, অনেকবার ব্যবহার করেছি, এবং আমরা জানি আণবিক সংকেত দেখে আমরা একটি অণুতে কোন পরমাণু কতগুলো আছে বের করতে পারি। একটি অণুতে বিভিন্ন পরমাণুর সংখ্যার অনুপাত বোঝানোর জন্য স্থূল সংকেত এর ব্যবহার করা হয়। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড অণুতে হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত কিন্তু H2O2, দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ H2O2 এ হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা যথাক্রমে 2 এবং 2, কাজেই এদের অনুপাত হলো 1:1, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের স্থূল সংকেত HO। অর্থাৎ যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। এটাই কিন্তু আসলে স্থূল সংকেতের সংজ্ঞা। একটু দেখে নাও। অর্থাৎ যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে।
কাজেই তোমরা বুঝতে পারছো, আমরা যদি কোনো যৌগের ভেতরকার মৌলসমূহের শতকরা সংযুতি এবং আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর জানি, তাহলে খুব সহজেই মৌলটির স্থূল সংকেত বের করতে পারবো। এবার আমরা দেখব শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত কিভাবে নির্ণয় করা হয়। প্রথমেই মৌলসমূহের শতকরা সংযুতিকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করে নিতে হবে। দ্বিতীয় ধাপে ভাগফলগুলোর মধ্য থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করতে হবে। ভাগফলগুলোকে নিকটতম পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য প্রয়োজনে যে কোনো সংখ্যা দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। তৃতীয় ধাপে মৌলসমূহের প্রতীকের নিচে ডান পাশে ওই পূর্ণ সংখ্যাগুলো বসিয়ে দিলেই স্থূল সংকেত তৈরি হয়ে যাবে। যদি মৌলসমূহের প্রতীকের নিচে 1 লিখতে হয়, তাহলে এই 1 আর লিখার প্রয়োজন নেই। আমরা একটা উদাহরণ যদি দেখি, তাহলে দেখতে পাই আমরা ধরি কোনো একটা যৌগে কার্বনের সংযুতি 92.31% এবং হাইড্রোজেনের সংযুতি 7.69%। তাহলে যৌগটির স্থূল সংকেত কীভাবে নির্ণয় করব সেটা এখন আলোচনা করব। প্রথমে মৌলগুলোর শতকরা সংযুতিকে তার পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করি। তাহলে দেখতে পাচ্ছি আমরা কার্বনের শতকরা সংযুতি হলো 92.31। আমরা যদি কার্বনের পারমাণবিক ভর 12 দ্বারা তাকে ভাগ করি, তাহলে রেজাল্ট হয় 7.69। অপরদিকে হাইড্রোজেনের শতকরা সংযুতি 7.69% এবং হাইড্রোজেনের যে পারমাণবিক ভর সেটা হলো 1 দ্বারা যদি ভাগ করি তাহলে 7.69 হয়। এবার আমরা এই দুটো সংখ্যাকে সরল অনুপাতে প্রকাশ করব। এর জন্য এর মধ্যে যে ক্ষুদ্রতম, দুটি ক্ষুদ্রতম 7.69, অর্থাৎ 7.69 দ্বারা উভয়কে আমরা ভাগ করে নেব। তাহলে দুটোর ক্ষেত্রেই ভাগফল দাঁড়ায় 1 এবং 1। এখন কার্বনের প্রতীক এবং হাইড্রোজেনের প্রতীক লিখে তার নিচে আমরা 1 লিখে দেওয়ার কথা থাকলেও লিখব না, তাহলে CH হয়ে গেল আমাদের যে যৌগটা দেওয়া আছে, প্রদত্ত যৌগ, সেই যৌগের স্থূল সংকেত, অর্থাৎ CH হলো স্থূল সংকেত। আরেকটা উদাহরণ নিয়ে আমরা একটু আলোচনা করি। কোনো একটা যৌগের শতকরা সংযুতি দেওয়া আছে, হাইড্রোজেন 2.04%, সালফার 32.65% এবং অক্সিজেন 65.30%। এর স্থূল সংকেত নির্ণয় করতে হবে। আগের মতোই প্রথমে আমরা প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে নেব। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা হয় 2.04, সালফারের ক্ষেত্রে 1.02 এবং অক্সিজেনের ক্ষেত্রে 4.08। দ্বিতীয় ধাপে এই ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যাটি, সেই সংখ্যা দ্বারা আমরা ভাগফলকে ভাগ করব। ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1.02। 1.02 দ্বারা যদি আমরা ভাগ করি, হাইড্রোজেনের যে অংশ ছিল তাকে, সেটা হয় 2, সালফারের ক্ষেত্রে হয় 1 এবং অক্সিজেনের ক্ষেত্রে হয় 4।
তাহলে স্থূল সংকেত হলো H2SO4, অর্থাৎ S1 লিখার প্রয়োজন নেই, H2SO4 এটাই হলো প্রদত্ত যৌগের স্থূল সংকেত। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আণবিক সংকেত কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু জেনে নেব। আণবিক সংকেত নির্ণয় করার জন্য প্রথমে কিন্তু আমাদের স্থূল সংকেত নির্ণয় করতেই হবে। তারপর স্থূল সংকেতের যে ভর সেটা আমরা নির্ণয় করব এবং ধরে নিব আমরা স্থূল সংকেতের যে ভর তার n গুণিতক হলো আণবিক ভর। এভাবে হিসাব করার পরে n এর যে মানটা পাওয়া যাবে সেই মান দিয়ে আমরা স্থূল সংকেতে পরমাণুর যে সংখ্যাগুলো আছে তাকে গুণ করে নেব, তাহলেই আমরা যৌগটির আণবিক সংকেত পেয়ে যাব। কিছুক্ষণ আগে স্থূল সংকেত নির্ণয় করতে গিয়ে আমরা একটা যৌগের স্থূল সংকেত পেয়েছিলাম CH। আমরা যদি ধরে নিই ওই যৌগটির আণবিক ভর হলো 78, তাহলে আণবিক সংকেত আমরা কিভাবে নির্ণয় করব? আমরা কিন্তু জানি সেই যৌগটির স্থূল সংকেত CH, যে কারণে আমরা স্থূল সংকেত আর নির্ণয় করলাম না। আমরা এখন ধরে নিলাম যৌগটির আণবিক সংকেত হলো CH হোল n, অর্থাৎ CnHn। স্থূল সংকেতের ভর কত? কার্বনের ভর 12 এবং হাইড্রোজেনের 1, তাহলে স্থূল সংকেতের ভর হলো 12 + 1 = 13। তাহলে n এর মানটা হচ্ছে কত? 78/13, অর্থাৎ যৌগের আণবিক ভর বাই স্থূল সংকেতের ভর। 78কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি রেজাল্ট হয় 6, তাহলে যৌগটির আণবিক সংকেত হবে C6H6। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আণবিক ভর যদি দেওয়া থাকে তাহলে স্থূল সংকেত নির্ণয় করার মাধ্যমে যৌগের আণবিক সংকেতও নির্ণয় করতে পারবে। এখন আমরা উল্টোটা করব, অর্থাৎ আণবিক সংকেত দেওয়া থাকবে তাহলে স্থূল সংকেত নির্ণয় করব, এবং এটা খুবই একটা সোজা বিষয়। আমরা দেখব যে আণবিক সংকেতে পরমাণুগুলোর যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। যদি যায় তাহলে ভাগ করে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটা প্রত্যেকটা প্রতীকের পাশে যদি বসিয়ে দিই তাহলে সেটাই হবে ওই যৌগের স্থূল সংকেত। আর যদি ভাগ না যায় সেই ক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হবে। একটা উদাহরণ এখানে দেওয়া আছে, সেটা হলো গ্লুকোজ। গ্লুকোজের সংকেত C6H12O6। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কার্বন 6টা পরমাণু আছে কার্বনের, হাইড্রোজেনের 12টা এবং অক্সিজেনের 6টা। তো 6, 12 এবং 6 আমরা জানি এগুলোকে ভাগ করা যায় 6 দ্বারা। যদি 6 দ্বারা ভাগ করি তাহলে প্রথমটার ভাগফল হয় 1, দ্বিতীয়টা 2 এবং তৃতীয়টা 1, অর্থাৎ গ্লুকোজের স্থূল সংকেত হবে CH2O। আর আমরা আরেকটা যদি নির্ণয় করি সেটা হলো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত হলো H2SO4, এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, যেহেতু সালফার একটাই আছে এর পরমাণু, তাহলে আণবিক সংকেতটাই হলো এর স্থূল সংকেত। আজকের শেষ আলোচনায় আমরা একটু দেখে নিই রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ এটা কিভাবে লিখতে হয় এবং রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। আমরা প্রথম অধ্যায়ে কিন্তু বলেছিলাম যে যখন কোনো একটা পদার্থের শতকরা সংযুতির পরিবর্তন হয় তখন আমরা তাকে রাসায়নিক বিক্রিয়া বলি।
একটা উদাহরণও দিয়েছিলাম, একটা না অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, যেমন মরিচা পোড়া, রান্না করার সময় গ্যাস পোড়ানো, এগুলো হলো রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়ায় প্রকৃতপক্ষে যা ঘটে সেটা যখন আমরা বিভিন্ন প্রতীক, সংকেত, গাণিতিক চিহ্ন ইত্যাদি দ্বারা প্রকাশ করি, তখন একে বলা হয় রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ প্রকাশ করার জন্য প্রতীক, সংকেত এবং নানা রকম চিহ্ন ব্যবহার করা হয়। যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় সেই সমস্ত পদার্থকে বলা হয় বিক্রিয়ক। আমি আবারও বলছি, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার পূর্বে যে সমস্ত পদার্থ আমাদের কাছে থাকে সেগুলোই হলো বিক্রিয়ক। যেমন যখন আমরা রান্না করি গ্যাসের চুলায়, রান্না শুরুর আগে গ্যাসটা এবং আমাদের যে অক্সিজেন প্রকৃতিতে আছে সেটা হলো বিক্রিয়ক। কিন্তু রান্না করার পরে যখন গ্যাস পুড়ে যায়, উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প, এবং এই দুটোকে কিন্তু আমরা বলি উৎপাদ। বুঝতেই পারছো? যারা বিক্রিয়া করে তাদেরকে বলি আমরা বিক্রিয়ক, এবং যারা বিক্রিয়ার পরে উৎপন্ন হয় তাদেরকে বলি আমরা উৎপাদ। এবং এটা লিখার যে পদ্ধতি সেগুলো আমরা একটু ধারাবাহিকভাবে আলোচনা করি। রাসায়নিক সমীকরণ লিখার সময় বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে সমান চিহ্ন অথবা তীর চিহ্ন ব্যবহার করা হয়। আমি সবসময় প্রেফার করি তীর চিহ্ন ব্যবহার করতে, কারণ সমান চিহ্ন তুমি যদি ব্যবহার করতে চাও তাহলে তোমার উভয় পাশেই পরমাণুর সংখ্যা সমান করে দিতে হবে, অর্থাৎ ব্যালেন্স করতে হবে যাকে আমরা বলি। আর যদি তীর চিহ্ন দাও তাহলে শুধুমাত্র বিক্রিয়ক এবং উৎপাদের যে সংকেত অথবা প্রতীক এগুলো লিখলেই চলবে, ব্যালেন্স করার প্রয়োজন নেই। যদি আমরা রাসায়নিক গণনা করতে চাই, রাসায়নিক বিক্রিয়া দ্বারা রাসায়নিক সমীকরণ থেকে যদি কখনো হিসাব নিকাশ করতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে সমতা করতে হবে, এছাড়া সমতা করার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে তোমরা একটা তীর চিহ্ন ব্যবহার করলেই চলবে। বিক্রিয়ক এবং উৎপাদ সমূহকে রাসায়নিক প্রতীক বা সংকেতের মাধ্যমে লেখা হয়। বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়ক সমূহের মাঝে যোগ চিহ্ন দিতে হয়। যে প্রক্রিয়ায় সমীকরণের বাম পাশের বিভিন্ন মৌলের সংখ্যা এবং ডান পাশের ওই একই মৌলের সংখ্যা পরস্পর সমান করা হয় সেই প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সমতা বলা হয়। রাসায়নিক সমতা এর কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নেই আমাদের কাছে, এটা মূলত দক্ষতার উপর নির্ভর করে। তোমরা গণিতে যখন উৎপাদকে বিশ্লেষণ করতে যাও তখন মিডল টার্ম ব্রেকআপে যেমন কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, এখানেও ঠিক তাই। তোমাকে খুঁজে বের করে নিতে হবে কখন কাকে কি দিয়ে গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন স্কুলে ক্লাস শুরু করব তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।